প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এই এপিসোডে এনসিপি নেতা এবং কুমিল্লা ৪ বা দেবিদ্বার অঞ্চলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্পর্কে কিছু গুরুতর অভিযোগ করব। গুরুতর অভিযোগ। প্রিয় দর্শক শ্রোতা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এপিসোড হতে যাচ্ছে। দয়া করে ছেড়ে যাবেন না, এপিসোডের শেষ পর্যন্ত দেখবেন, এই অনুরোধ থাকছে সবার প্রতি। তো যেটি বলছিলাম, একটি না বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আমি তুলব, এবং এগুলোকে আমি গুরুতর অভিযোগে বলছি। এই জন্যে বলছি কারণ এই তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ যা শুরু করেছেন তাতে লক্ষণ ভালো দেখা যাচ্ছে না। ভীতিকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, এবং রাজনীতিবিদদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেজন্যই বলছিলাম গুরুতর কিছু অভিযোগ করব, আর এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি বাংলাদেশ রাজনীতি এবং রাজনীতিবিদ শূন্য হয়ে যাবে, যেটি কিনা একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। তো দেরি না করে মূল আলোচনায় চলে আসবো এক্ষুনি। আর আবারও আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এপিসোডের শেষ পর্যন্ত থাকবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন হাসনাত আবদুল্লাহকে অনেকেই টাইগার আবদুল্লাহ বলেন, কারণ তিনি ব্যাঘ্রের মতো হুঙ্কার দেন, তবে ফাঁকা আওয়াজ না। অনেকেই হুঙ্কার দেন, ফাঁকা আওয়াজ করেন, কাজের কথা সেই হুঙ্কারে বেশি কিছু থাকে না। বাট হাসনাত আবদুল্লাহ যা করছেন তার হুঙ্কারগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে জাস্টিফাইড, যে ঠিকই আছে, হুঙ্কার দেওয়ার অধিকার তার আছে, যোগ্যতাও আছে। সকলেই হুঙ্কার দিলে সেটি আমরা সহ্য করি না, বাট তার এই হুঙ্কার আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, এবং আমি মনে করি এই দেশের লাখো কোটি মানুষ পছন্দ করে। তার নির্বাচনী এলাকা কুমিল্লা ৪, যেটি দেবিদ্বার এলাকা। তো সেখানে কোটি মানুষ থাকেন না, আমি সারা বাংলাদেশের কথা বলছি। তার নির্বাচনী এলাকা ছাড়িয়েও তার জনপ্রিয়তা সারা দেশে। অনেক নেতারই জনপ্রিয়তা আঞ্চলিক ভিত্তিতে তার এলাকায়, এর বাইরের লোকেরা তাকে চেনেন না, কিংবা চিনলেও লোকের কিছু আসে যায় না, তাকে নিয়ে বা তাদের নিয়ে কেউ মাথা ঘামান না। কিন্তু হাসনাত আবদুল্লাহ এমন একজন রাজনীতিবিদ, তাকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ মাথা ঘামান, তাকে নিয়ে টক শো ব্যাপারীরা মাথা ঘামান, তাকে নিয়ে ভিউ ব্যবসায়ীরা মাথা ঘামান, এবং তাকে নিয়ে কখন কন্টেন্ট বানানো হবে, কখন তাকে একটু পচানো যাবে, এইসব নিয়ে অনেকেই ব্যস্ত থাকেন, হোমওয়ার্ক করেন রীতিমতো। তো আমি যা বলছি এখন, যদিও আমি বলেছিলাম গুরুতর অভিযোগ, এইটিকে চাইলে আমরা এগুলোকে অভিযোগ হিসাবে নিতে পারি, আবার চাইলে তার জন্য এগুলো কমপ্লিমেন্ট হিসেবেও দেখতে পারি। তো আমি এক এক করে শুরু করব, একটু পেছনের দিকে ফিরে যাব। গত 23 জুন 2025 হাসনাত আবদুল্লাহ তখন এমপি হননি, তিনি এনসিপি নেতা, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক। তো তিনি তার নির্বাচনী এলাকা, তার এলাকা দেবিদ্বার, সেখানে তার কাছে এলাকাবাসী অভিযোগ করলেন যে 2 কিলোমিটার একটি সড়ক, সেই সড়কের কার্পেটিং হয়েছে খুবই নিম্নমানের। তো হাসনাত আবদুল্লাহ গেলেন দেখতে, হাত দিয়ে ধরছিলেন এরকম, তো হাতে কার্পেটিং চলে আসছিল। সেগুলো ভিডিওতে আপনারা অনেকে দেখেছেন, সংবাদপত্রে এসেছে। হাত দিয়ে ধরলেই কার্পেটিং উঠে আসছিল হাতে, তার মানে খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে সেই নির্মাণ কাজটি হয়েছিল। তো হাসনাত আবদুল্লাহ এটি নিয়ে উচ্চবাচ্য করেছিলেন, তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল সেই ঠিকাদারের, এবং ইন্টারেস্টিংলি টক শোতে এই বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের একজন আতেল সাংবাদিক আছেন, খালেদ মহিউদ্দিন, ঠিকানায় খালেদ মহিউদ্দিন, আগে ছিলেন খালেদ মহিউদ্দিন জানতে চান। তো খালেদ মহিউদ্দিন জানতে চেয়েছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে তারই শোতে, যে হাসনাত আবদুল্লাহ কেন হাত দিয়ে কার্পেটিং তুললেন, এটি তোলা তার দায়িত্ব কিনা, এটি আইনের মধ্যে পড়ে কিনা, ইত্যাদি ইত্যাদি বলবার চেষ্টা করছিলেন। অর্থাৎ স্বভাবসুলভ আতলামি করছিলেন খালিদ মহিউদ্দিন। হাসনাত আবদুল্লাহ ধৈর্য রেখে যথারীতি লাকসই উত্তর দিয়েছিলেন। তো তখন খালিদ মহিউদ্দিন কিন্তু পচেছিলেন অনেকের চোখেই, কারণ এটি কোনো খারাপ কাজ না। নিজ এলাকায় সংসদ সদস্য হওয়ার দরকার নেই, নিজ এলাকায় কোনো ঠিকাদার কাজ করছে আপনার স্বার্থে, আপনার এলাকার স্বার্থে, জনগণের ট্যাক্সের টাকায় এই কাজগুলো হচ্ছে, সরকারি টাকায়, সেই কাজের মান ঠিক আছে কিনা এলাকাবাসী হিসেবেও এটি দেখবার দায়িত্ব আমাদের সবারই আছে। আমরা এরকম পরিস্থিতিতে চোখ বন্ধ করে থাকি না। খালিদ মহিউদ্দিন থাকতে পারেন, বাট আমরা তো থাকি না। তাই খালিদ মহিউদ্দিন অবান্তর প্রশ্নগুলো তুলেছিলেন
যে এটি করা হাসনাতে ঠিক ছিল কিনা। খুবই ঠিক ছিল এবং হাসনাত ঠিক কাজটি করেছিলেন। শুধু তাই করেননি, বন্ধ করে দিয়েছিলেন কাজ, যে কাজে আপগ্রেড করতে না পারলে, ভালো নির্মাণ সামগ্রী ব্যবহার করতে না পারলে কাজ হবে না। তো 23 জুন 2025-এর কথা বলছিলাম। আচ্ছা, এরপর আবার ইতিমধ্যে নির্বাচন হয়ে গেল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো। তারপর হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্য হলেন। এই বছরে অনেকবারই হাসনাত আবদুল্লাহ আলোচনায় এসেছেন, অনেক বক্তব্য দিয়ে, অনেক কারণে, সেগুলিতে অত ডিটেলে যাব না। বাট গত 10 মার্চের কথা বলবো। 10 মার্চে, এটি নির্বাচন পরবর্তী সময়, তো তখন হাসনাত আবদুল্লাহ নিঃসন্দেহে সংসদ সদস্য। 10 মার্চ তিনি ফেসবুক লাইভে এসেছিলেন, আপনাদের অনেকেরই সেটি দেখা হয়েছে। সারা দেশ তোলপাড় হয়েছিল তার 10 মার্চের ফেসবুক লাইভ নিয়ে। সেখানে যা দেখা গিয়েছিল, তিনি সরকারি কাজের হিসেব দিচ্ছিলেন, তার এলাকায় উন্নয়ন কাজের হিসেব দিচ্ছিলেন, প্রশাসনিক কর্মতৎপরতা কী চলছে, কী এমন চলছে, তার সংশ্লিষ্টতা সেগুলোর সঙ্গে এইসব বিষয়ে কথা বলছিলেন। এর বাইরে তিনি আরেকটি কাজ করেছিলেন, যেই কারণে পুরো দেশে তোলপাড় হয়েছিল, চায়ের কাপে ঝড় উঠেছিল সব জায়গায়। সেটি হলো, তিনি খেজুরের হিসেব দিয়েছিলেন। সরকারিভাবে পাওয়া জনগণের জন্যে প্রতিটি নির্বাচনী আসনের জন্যে, সংসদীয় আসনের জন্য খেজুর বরাদ্দ হয়েছিল। হাসনাত আবদুল্লাহ পেয়েছিলেন 39 কার্টন খেজুর তিনি পেয়েছিলেন। সেই খেজুরের হিসেব দিয়েছিলেন পুঙ্খানুপুঙ্খ রূপে, একেবারে পূর্ণাঙ্গ হিসেব। তো সেই খেজুরের হিসেবকে কেন্দ্র করে আবার টকশো ব্যাপারীরা নড়ে চড়ে বসেছেন, ইউটিউব ব্যবসায়ীরা কন্টেন্ট বানাতে শুরু করেছেন, নানা জনের নানা অভিমত, নানা বিশ্লেষণ, সেখানেও কথা উঠেছে। সেখানে আবার আরেক আতেল, আব্দুল নূর তুষার, শুভেচ্ছা খ্যাত তুষার একজন ডিবেটার, তুষার একজন ব্রিলিয়ান্ট মানুষ, আমি মানছি, একজন ডাক্তারও তিনি। বাট আওয়ামী বয়ান তৈরি করেন যখনই সুযোগ পান, আর আতলামি করেন। তো সে আতেল তুষার বলবার চেষ্টা করছিলেন যে খেজুরের হিসেব দেওয়া এমপির কাজ না। তিনি ভুলে গেছেন তিনি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছেন। বাংলাদেশে বিষয়টি এরকম যে এমপির কাজ না হলেও এমপির যা কাজ সেটিও এমপির কাজ না, এমপি সেই কাজ করেন না। তুষারের সঙ্গে অ্যাড করতে হতো যে বাংলাদেশে এমপির কাজ আইন প্রণয়ন করা, বেশিরভাগ এমপি জানেন না আইন প্রণয়ন কী করে করতে হয়, প্রক্রিয়াটি কী, বা তাদের সেই যোগ্যতা নেই বেশিরভাগ এমপির। বলে নাও ভালো, সবাই না, অনেকেই আছেন বেশ যোগ্যতা রাখেন সব পর্যায়ে। বেশিরভাগের পরিস্থিতি অনেক খারাপ, অনেক অনেক খারাপ। তো এমনও হয়েছে নাম লিখতে পারেন না অনেকে, এরকম এমপিও আমরা দেখেছি। তো আর ড্রাগ ডিলার থেকে শুরু করে চোরা কারবারি, কালো টাকার মালিক, অবৈধ ব্যবসায়ী, এরকম তো অসংখ্য দেখেছি, বলে লাভ নেই। তো এখন যে বিষয়টি হয়েছে, সেই খেজুরের হিসেব নিয়ে দেশে তোলপাড়। তখন কথা হয়েছে যে অনেকে বলেছেন যে আমরা তো জানতামই না খেজুর যে সরকারিভাবে আসে। যদি হাসনাত আবদুল্লাহ সেই হিসেব না দিতেন, তাহলে দেশের মানুষ ভাবতো বড় ভাই পাঠাইছে, নেতা পাঠাইছে পাবলিকের জন্য খেজুর। তো এরকম হাস্যরস সেই খেজুর কাণ্ডে হয়েছিল। 10 মার্চের ঘটনা কিন্তু এটি। 10 মার্চ লাইভে তিনি এসব কথা বলেছিলেন। আচ্ছা, 21 মার্চ আবার হাসনাত আবদুল্লাহ আলোচনায়। কেন? তার দেবিদ্বার এলাকায় যে গোমতী নদী আছে, কুমিল্লার গোমতী নদী, সেই গোমতী নদী, লক্ষ্মীপুর এলাকায় গোমতী নদী, বিভিন্ন এলাকা জুড়ে আছে সেটি। তো সেই কুমিল্লার লক্ষ্মীপুর এলাকাটি, সেখানে এলাকাবাসী মিছিল করেছেন, মানববন্ধন করেছেন, প্লাকার্ড ব্যানার নিয়ে শোভাযাত্রা করেছেন, প্রতিবাদ করেছেন। আর তাদের বক্তব্য ছিল যে অবৈধ ইটভাটা এবং গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে। তো হাসনাত আবদুল্লাহ সেই জনসভার, সেই প্রতিবাদ সমাবেশের অংশ হয়ে গেলেন। সেখানে তিনি বক্তব্য দিলেন, তীব্র প্রতিবাদ করলেন এবং তিনি বললেন যে আপনাদের এই জিহাদে আমি আছি যদি আপনারা চান, এবং হুঁশিয়ারি উচ্চারণ করলেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এবং গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে, এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার করলেন। শুধু তাই না, 21 মার্চ তিনি মাটি কারা কাটছে, মাটি খেকোদের একটি তালিকাও কিন্তু প্রকাশ করেছেন। হাসনাত আবদুল্লাহ এভাবেই করেন, একেবারে নাঙ্গা করে দেন যাকে ধরেন। তো নাঙ্গা করে দিয়েছেন। বেশ কয়েকজনের তালিকা তিনি প্রকাশ করেছেন, একটি নাম অনেকের আছে সেই তালিকায়, কারা কারা মাটি কাটছে অবৈধভাবে, অন্যায়ভাবে তিনি প্রকাশ করেছেন সেটি। এবং তিনি বলেছেন তিনি এটির শেষ দেখবেন, জনগণের সঙ্গে থাকবেন, গোমতী নদীর সঙ্গে তার এলাকার মানুষের তথা কুমিল্লার মানুষের ভাগ্য জড়িত, এটি তিনি ছেড়ে দেবেন না এবং এই অবৈধ কাজ তিনি টলারেট করবেন না, পরিষ্কারভাবে তিনি বলেছেন। তো সেখানেও আবার হাসনাত আবদুল্লাহ, যেখানেই প্রতিবাদ সমাবেশ, যেখানেই জনগণের স্বার্থ, সেখানেই হাসনাত আবদুল্লাহ তিনি আছেন বরাবরের মতোই। 21 মার্চের কথা বলছিলাম প্রিয় দর্শক শ্রোতা।
গত রাতে 24 মার্চ মধ্যরাতের পরে বোধহয়, তো 25 মার্চই হয়ে গেছে, টেকনিক্যালি বুধবারই পড়ে গেছে। তো পত্রিকাগুলো গণমাধ্যমে রিপোর্ট করেছে যে মঙ্গলবার 24 মার্চ। তো তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন। তো সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন সরকারিভাবে এবার 10 লক্ষ টাকা তিনি পেয়েছেন, জনগণের জন্য ব্যয় করা যাবে ঈদের সময়, ঈদুল ফিতর উপলক্ষে 10 লক্ষ টাকা বরাদ্দ ছিল তার নির্বাচনী আসনের জন্য। তো সেই 10 লক্ষ টাকা তিনি কিভাবে খরচ করেছেন সেইটির একটি পূর্ণাঙ্গ হিসেব দিয়েছেন, তালিকা প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেজে, একেবারে সুনির্দিষ্টভাবে তৈরি তালিকা। তো 10 লক্ষ টাকা তিনি 1000 টাকা করে 1000 লোককে দিয়েছেন। 1000 লোকের তালিকা হয়েছে এবং সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন সেখানে কোনো রাজনৈতিক বিবেচনা ছিল না, রাজনৈতিক পরিচয় কারো যাচাই বাছাই করা হয়নি, লোকটি প্রান্তিক কিনা, সুবিধা বঞ্চিত কিনা, টাকা সরকারি টাকা ডিজার্ভ করেন কিনা, শুধু এইটুকুই ছিল মানদণ্ড। এই মানদণ্ডে 1000 জনকে 1000 করে 10 লক্ষ টাকা তিনি বিতরণ করেছেন তালিকা। শুধু এটি না, তিনি বলেছেন যে এই টাকা যথেষ্ট না, নিশ্চয়ই আরও অনেকে বাদ পড়েছেন যারা সুবিধা বঞ্চিত, ডিজার্ভ করেন কিন্তু পাননি বরাদ্দের অভাবে। আর ব্যক্তি উদ্যোগে তিনি 500 লোককে ঈদের সামগ্রী দিয়ে সাহায্য করেছেন। তো এখানে বলে নেওয়া ভালো, কারণ যারা টক শোতে কথা বলবেন বা হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কন্টেন্ট বানাবেন তাদের একটু সাহায্য করছি। কারণ আপনারা চট করে হয়তো বলে বসবেন 500 লোককে ঈদের সামগ্রী কিনে দেবার সামর্থ্য হাসনাত কোথায় পেল, হাসনাত তো মিস্ত্রির ছেলে, এই প্রশ্ন কেউ কেউ করতে পারেন। আপনাদের কাজ সহজ করে দিচ্ছি, সহজ করছে কি কঠিন করছি জানি না, কারণ তথ্য দিয়ে দিলে আপনি আর ভিডিও বানাবেন না। তো তথ্যটি হলো হাসনাত আবদুল্লাহ কিন্তু উপার্জন করেন। হাসনাত আবদুল্লাহ ছাত্র না, তার ছাত্র তো শেষ হয়েছে, তিনি একটি সাকসেসফুল কোচিং চালান, সেখান থেকেও তার ভালো ইনকাম, সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্টে ইনকাম হয়। আর তার সোশ্যাল মিডিয়া থেকেও ভালো ইনকাম হয়, সেটি কয়েক লক্ষ টাকা মাসে। তো প্ল্যান করলে সেই কয়েক লক্ষ টাকা মাসে উপার্জন করেন যেহেতু সব মিলিয়ে, তাহলে সেখান থেকে 500 লোককে ঈদের সামগ্রী দিয়ে সাহায্য করাই যায় আমার মনে হচ্ছে আর কি। তাই কারো কষ্ট করে চিন্তা করতে হবে না টাকা কোত্থেকে আসলো, এটি নিয়ে একটি কন্টেন্ট ফাঁদা দরকার হবে না, কষ্ট করবেন না। উত্তর আছে, কিন্তু উত্তর রেডি, হাসনাতের কাছেও আছে, আমাদের কাছেও আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম, তাহলে এই কুমিল্লা 4-এর এমপি হাসনাত আবদুল্লাহ হিসেব দিয়ে দিলেন 10 লক্ষ টাকা কোথায় খরচ হলো, কে কে পেলেন, কীভাবে পেলেন, একদম পরিষ্কার সব কিছু। তো যেটি বলছিলাম যে হাসনাত যা শুরু করেছে তাতে করে দেশ থেকে রাজনীতি বিদায় করবে, রাজনীতিবিদরা সবাই রিটায়ার করবেন। হি ইজ মেকিং এভরিওয়ান গো আউট অফ বিজনেস, অর্থাৎ সবাইকে আউট অফ বিজনেস করে দিচ্ছেন। এটা ভয়ঙ্কর প্রবণতা। হাসনাত কী করছে এগুলো, জেনে করছে না না জেনে? আমাদের কী হবে যদি রাজনীতি বন্ধ হয়ে যায় এবং রাজনীতিবিদেরা সবাই রিটায়ার করেন? কারণ হাসনাত যে উদ্দেশ্যে রাজনীতি করেন বাকিরা কি একই উদ্দেশ্যে করেন? প্রিয় দর্শক শ্রোতা, বাকিদের একটু লক্ষ্য উদ্দেশ্য বিধেয় একই রকম না আলাদা? আমরা তো জানি, 54 বছর ধরে দেখেছি কি হয়েছে এই দেশে। কজন মানুষ আছেন, আঙুলে গুনেও তো পাবো না কাউকে, কজন মানুষ আছেন যারা প্রকৃত অর্থই দেশের মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করেছেন? তাদের সংখ্যা তো হাতে গোনা। আর বাকিরা কি করেছেন? ছাত্র জীবন থেকে অনেকেরই অসৎ উদ্দেশ্য, অসৎ টার্গেট শুরু হয়, কলেজ লাইফ থেকে শুরু হয়, পায়ে হেঁটে রাজনীতি করেন। তার টার্গেট থাকে রাজনৈতিক দলের সহযোগিতায় বা সৌজন্যে আমি একটি বাইসাইকেল পাবো, পেয়েও যান ফিনিক্স কোম্পানির একটি বাইসাইকেল, কোনো নেতা দান করে দেন তাকে, নেতার একনিষ্ঠ কর্মী হিসেবে। বাইসাইকেলওয়ালা রাজনীতি করতে করতে একসময় টার্গেট করেন আমার একটি চকচকে মোটরসাইকেল দরকার, বাইসাইকেলে মান সম্মান আর বাঁচে না, পেয়েও যান বড় ভাই কিংবা নেতা মোটরসাইকেল জুটিয়ে দেন। কীভাবে দেন? নেতার ইনকাম কোত্থেকে আসে জানেন আপনি? আমিও জানি। যিনি 2-1 বছর মোটরসাইকেল চালিয়ে রাজনীতি করেন তার টার্গেট থাকে একটি খোলা জিপ হলে ভালো হয়, খোলা জিপ চালিয়ে গেলে এলাকায় ইম্প্যাক্ট তৈরি হয়, জিপে লাফিয়ে কয়েকজন তরুণ উঠবেন আশপাশ থেকে, শোডাউন হবে, লোকেরা দেখবেন। তো উপজেলার নেতার টার্গেট থাকে জেলা কমিটিতে তার নাম যাবে, জেলা কমিটিতে যারা আছেন তারা এমপি হবেন ভবিষ্যতে, এমপি যারা হয়ে গিয়েছেন মন্ত্রিত্বের চেয়ারের দিকে তাদের চোখ থাকে, সেন দৃষ্টি থাকে, কবে মন্ত্রী হব। আর এই সব কিছু হওয়ার পেছনে উদ্দেশ্য কি? বাড়ি, গাড়ি, সরকারি প্লট, ট্যাক্স ফ্রি গাড়ি, লাইসেন্স, টেন্ডার, এই তো বেশিরভাগের। আবার বলছি, কেউ কেউ আমাকে ভুল বুঝবেন যে আমি লাগাতার রাজনীতিবিদদের ছোট করছি, তুচ্ছ করছি, না, লাগাতার না। 2-4 জনকে তো বাদ দেবই, 2-4 জন বাদ যাবেন, কারণ তারা সৎ, তারা যোগ্য, তারা রাজনীতি মানুষের কল্যাণে করছেন। বাকিদের কি অবস্থা জানি আমরা, নতুন করে কিচ্ছু বলবার নেই, সাফাই গাওয়ারও কারো কিছু নেই, থাকতেই পারে না।
তাই হাসনাত আব্দুল্লাহ যা শুরু করেছেন, এইভাবে সব কিছু খোলা করে দিলে, সব কিছু প্রকাশ করে দিলে, সরকারি কত আয়, কত ব্যয়, কত বরাদ্দ এসছে, কাকে কাকে দেয়া হয়েছে, বাকি এমপিদের উপর একটা লাইবিলিটি এসে যায়, একটা অব্লিগেশন এসে যায়। তাদের ওই তালিকা মেনটেন করতে হবে, স্বচ্ছতা তালিকা। তারা কি করবেন? অনেকেই তো পারবেন না সেটি, কিংবা করতে চাইবেন না। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? তারা রাজনীতি ছেড়ে দেবেন। এমনকি এমপিও কেউ না থাকতে পারেন। কারণ হিসাব করে দেখবেন, 5 বছর আমি ব্যবসা করলে, অন্য কাজ করলে, অন্য ধান্দা করলে আমার ব্যবসা হবে। এমপি হয়ে সংসদ ভবনে হাজিরা দেব, আর হাসনাত যা শুরু করেছে, আমার ধান্দা বন্ধ হয়ে যাবে, আমার এই এমপি হয়ে কোনো লাভ নেই। তাই বলছিলাম, হাসনাত যা করছে এটি বিপজ্জনক। কার জন্যে? অসৎ রাজনীতিবিদদের জন্যে। কার জন্যে? দুষ্ট রাজনীতির জন্যে। জিয়াউর রহমান একসময় বলেছিলেন, আল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। রাজনীতিবিদদের জন্য আমি রাজনীতি কঠিন করে তুলব। অনেকে এটির ভুল ব্যাখ্যা করেন, কিন্তু জিয়াউর রহমান কোন উদ্দেশ্যে বলেছিলেন? সৎ রাজনীতির জন্য সেটি তিনি বলেননি, সৎ রাজনীতিবিদদের জন্য বলেননি। অসৎ রাজনীতি এবং অসৎ রাজনীতিবিদদের উদ্দেশ্য করেই বলেছিলেন, আল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। তো হাসনাত একই কাজ করছে অনেক বছর পর। ধন্যবাদ প্রিয় হাসনাত, শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরাম। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।